আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবার আমন্ত্রণ একুশে বিজনেস সঙ্গে আছি রহমান রন। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, শেয়ার বাজারের এই মুহূর্তের খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন মাহবুব রহমান এবং সিএসিতে আছেন করবী শিহাব। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। নির্ধারিত সময় অনুসারে বেলা 12টায় শেষ হয়ে গেছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। দিন জুড়েই আজ নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি দিন শেষে 90 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে 5164 পয়েন্ট অবস্থান করছে। এস ইন্ডেক্সটি 20 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে 37 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে 1952 পয়েন্ট অবস্থান করছে। লেনদেন হয়েছে আজ সর্বমোট 556 কোটি 55 লাখ টাকার মতো। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে দিন শেষে লেনদেন হয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে মাত্র 24টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে 264টি প্রতিষ্ঠানেরই দর হারিয়ে লেনদেন হয়েছে। দিন শেষে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে বেক্সিমকো রয়েছে প্রথম অবস্থানে। দিন শেষে দেখা যাচ্ছে 45 কোটি 40 লাখ টাকার লেনদেন করেছে এই প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থানগুলোতে দেখা যাচ্ছে রবি আজিয়াটা লিমিটেড রয়েছে, বিডি ফাইন্যান্স, পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক রয়েছে, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে দিন শেষে প্রতিষ্ঠানগুলো লেনদেন হয়েছে তাদের মধ্যে মিথুন নিটিং রয়েছে প্রথম অবস্থানে। দিন শেষে 5.26% দর বৃদ্ধি পেয়েছে এই প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থানগুলোতে দেখা যাচ্ছে পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, হাওয়েল টেক্সটাইল, অগ্রণী ইন্স্যুরেন্স এবং ফ্যামিলি টেক্সটাইল। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে যে প্রতিষ্ঠানগুলো দিন শেষে লেনদেন হয়েছে তাদের মধ্যে ইনটেক্স অ্যাগ্রো রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রহিমা ফুড রয়েছে। পরবর্তী অবস্থানগুলোতে দেখা যাচ্ছে জিকিউ বলপেন রয়েছে, আরএকি সিরামিক, জিল বাংলা ইন্ডাস্ট্রি, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং মিরাকল ইন্ডাস্ট্রি। এদিকে সেক্টর ওয়াইজ মুভমেন্টে দেখা যাচ্ছে সবকটি সেক্টরেই নেগেটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন হয়েছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শেষের খবরাখবর। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন করবী শিহাব। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের দিন শেষের খবরাখবর জানিয়ে দিচ্ছি। নির্ধারিত সময় অর্থাৎ বেলা 12টায় কিন্তু আজকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি আমরা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ শেষটাও নেগেটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন শেষ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং 192টি প্রতিষ্ঠানের মধ্যে 139টি অর্থাৎ অধিকাংশ প্রতিষ্ঠানই কিন্তু দর হারিয়েছে। এদিকে 14 কোটি 44 লক্ষ টাকারও কিছুটা বেশি লেনদেন সম্পন্ন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। টাকার অঙ্কের লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড, 2 কোটি 59 লক্ষ টাকা লেনদেন সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি এবং 46 টাকা 10 পয়সা দরে প্রতিটি শেয়ারের লেনদেন চলেছে বেক্সিমকো লিমিটেড দ্বিতীয় অবস্থানে। এছাড়া ইন্ডেক্স অ্যাগ্রো, লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্সকে আমরা যথাক্রমে দেখতে পাচ্ছি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। এদিকে টপ গেইনার্সের তালিকায় ফিনিক্স ইন্স্যুরেন্স রয়েছে সর্বপ্রথমে 9.88% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির এবং পায়োনিয়ার ইন্স্যুরেন্সকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অবস্থানে। ইবনে সিনা, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং ইসলামী ইন্স্যুরেন্স যথাক্রমে রয়েছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। এদিকে টপ লুজার্সের তালিকায় দিন শেষে ইন্ডেক্স অ্যাগ্রো প্রথমেই উঠে এসেছে, 9.97% দর হারিয়েছে প্রতিষ্ঠানটি। রয়েছে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড দ্বিতীয় অবস্থানে। এছাড়া আরএকে সেরামিক, স্কয়ার টেক্সটাইল এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড যথাক্রমে রয়েছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। এবং এই ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের দিন শেষের খবরাখবর। করবী মাহবুব, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়াটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জানলাম দেশের পুঁজি বাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, এবারে দেখে নিচ্ছি দেশের পুঁজি বাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। ফ্লোর প্রাইস উঠে যাওয়া 66টি প্রতিষ্ঠানের দর একদিনে সর্বোচ্চ 2% কমতে পারবে, তবে বাড়তে পারবে সর্বোচ্চ 10% পর্যন্ত। পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2020 অন্ত বছরের জন্য 7% ক্যাশ ও 3% স্টক, উত্তরা ব্যাংক 12.5% ক্যাশ ও 12.5% স্টক এবং লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ 400% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এছাড়া 2020 অন্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে রবি আজিয়াটা লিমিটেড 3% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 11 এপ্রিল। সভায় 31 ডিসেম্বর 2020 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 12 এপ্রিল। সভায় 31 ডিসেম্বর 2020 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 15 এপ্রিল। সভায় 30 জুন 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 18 এপ্রিল। সভায় 31 ডিসেম্বর 2020 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। দর্শক, সুব্রা গ্রুপের সৌজন্য এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক, ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার, ব্যারিস্টার এ এম মাসুম। ব্যারিস্টার এ এম মাসুম, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে ধন্যবাদ। আজকে আমি শুরুতেই ফ্লোর প্রাইস নিয়ে শুরু করতে চাই। আমরা গত বছর দেখেছিলাম একটি পরিবর্তিত অবস্থায় অথবা একটি পরিবর্তিত সময়ে এই ফ্লোর প্রাইসটা দেওয়া হয়েছিল বাজারের স্বার্থেই। এটি তখন কিন্তু আসলে খুব ভালো কাজ করেছিল, বাজারের ইতিবাচক একটা পদক্ষেপ আমরা দেখেছিলাম। তো সেই সময় কিন্তু তারপরে 2000 থেকে 2500 কোটি টাকাও লেনদেন হয়েছিল। সেই সময় কিন্তু ফ্লোর প্রাইসটা ওঠানো হয়নি। কিন্তু যেই মুহূর্তে করোনায় সবচাইতে বেশি মানুষ মারা যাচ্ছে, সেই মুহূর্তে 66টি কোম্পানির ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হলো। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে এটা নিয়ে কথা বলতে হলে একটু ইন ডিটেইলস বলতে হবে, কারণ যেই সিচুয়েশনটা আমরা এখন ফেস করছি সেটা কিন্তু পৃথিবীতে এটাই যে একবারে প্রথম হয়েছে 2020 এই করোনা, সেটা কিন্তু না। আপনি যদি দেখেন 1930-তে যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল এবং 2001-এ আমাদের টেক বাবল রিসেশন এবং 2008-এ আমাদের যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তো এই ধরনের সিচুয়েশন পৃথিবী আগেও ফেস করেছে। বাট এখন যেটা আমাদের কমিশনকে খুব ডিফিকাল্ট ওয়ে এটাকে হ্যান্ডেল করতে হচ্ছে, বিকজ এখানে কয়েকটা ইস্যু। একটা দিকটা হলো, যেমন ধরেন যারা এখানে মার্জিন নিয়ে লোন বিজনেস করছে, তাদের সিচুয়েশনটা যদি এটাকে কন্ট্রোল না করা যায় তাহলে তাদের অবস্থাটা হয়তোবা ভালো হবে না। বাট অন দি আদার হ্যান্ড আপনি যদি দেখেন যে এখানে যখন লাস্ট ইয়ারে 19 মার্চ যখন আমাদের ট্রেড বন্ধ হয়ে যায় পুরা ক্যাপিটাল মার্কেটে, মানে ফ্লোর প্রাইস ইন্ট্রোডিউস করলো পরে আবার করোনার কারণে, তখন শুধু বাংলাদেশ না, এখানে কিন্তু জর্দানও ছিল, শ্রীলঙ্কাও ছিল। কিন্তু জর্দান এবং শ্রীলঙ্কার ট্রেড পরে খুলে দেয়, কিন্তু আমাদেরটা লিঙ্গারিং করে অ্যারাউন্ড 1.5 মান্থসের মতো। কিন্তু এখানে যেটা দেখতে হবে, ক্যাপিটাল মার্কেটের অ্যাকচুয়াল স্পিডটা কোথায়, ক্যাপিটাল মার্কেট অন্যান্য বিজনেস থেকে ডিফারেন্সটা কোথায়। ক্যাপিটাল মার্কেটের স্পিডটা হলো, ইটস জাস্ট এ লিকুইড, ইটস এ লিকুইড অ্যাসেট ইউ ক্যান সে, লাইক এ এটিএম বুথকে আপনি যেভাবে কম্পেয়ার করবেন, ধরেন এটিএম বুথ থেকে আপনি টাকা উঠাতে পারবেন, ঠিক ক্যাপিটাল মার্কেটেও আপনি যে কোনো যদি শেয়ার কিনেন বা বন্ড আপনি ট্রেড করেন, এটা আপনি তাৎক্ষণিকভাবে এটাকে আপনি লিকুইড করতে পারবেন। এটাই হলো ক্যাপিটাল মার্কেট স্পিড। এবং এইটার সাথে যদি আপনি যে ফ্রি মার্কেট, যে যদি আপনি ফ্লোর প্রাইস রাখেন, তাহলে যে আমাদের যে ফ্রি মার্কেটের যে কনসেপ্ট, সেটার সাথেও কিন্তু এটা কন্ট্রাডিক্ট করে এবং ক্যাপিটাল মার্কেটের মূল যে প্রিন্সিপাল সেটার সাথে কন্ট্রাডিক্ট করে। এবং শুধু তাই নয়, এটার সাথে আপনার আমাদের যে মর্গান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল, এটা 100 গুড লিডিং কোম্পানি নিয়ে একটা ইন্ডেক্স করে, যেটা 28 কান্ট্রিজের, 28টা দেশের মধ্যে। এবং সেই ইন্ডেক্সে যদি বাংলাদেশকে থাকতে হয়, তাহলে বাংলাদেশে যদি এরকম এই আপনার কনফ্লিক্ট রাখে, যেমন ফ্লোর প্রাইস বা এই যে ট্রেডে যদি এই ধরনের ব্যারিয়ার বা আপনার ইন্টারমিডিয়েট সিচুয়েশন থাকে, তাহলে সেই জায়গায় ইন্টারন্যাশনাল অবস্থাতে বা ব্যারিস্টার এ মাসুম, আসলে এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আসলে থেকে আসলে আমাদের লাভটা আসলে কোথায় একটু যদি আমাদেরকে বলেন, আমাদের বিনিয়োগকারীদের আসলে লাভটা কোথায়? লাভটা এখানে, কারণ এখানে প্রচুর ফরেন ইনভেস্টর, আমাদের যদি নাও বলি তাহলে প্রায় $3 বিলিয়ন মতো আমাদের ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মার্কেটে ফরেন ইনভেস্টর দ্বারা আছে।
এবং যাদের ইনভেস্টমেন্টটা হলো লং টার্ম, এবং সেটা দেখা যাচ্ছে যে একটা মার্কেটে স্টেবিলিটি রাখার জন্য, এবং আদার বায়ার্স ফরেন এবং লোকাল এটা ইন্সপায়ার করে। এবং সেইটা এই কনফিডেন্সটা শুধু আমাদের যে এই করোনা কারণেই যে লুজিং হচ্ছে তা না, কিন্তু এটা এর আগেও আমরা দেখেছি যে আপনি দেখেছেন আমাদের রেগুলেটরিদের সাথে ইন্টারন্যাশনাল, যেমন গ্রামীণ ফোনের একটা টাসেল হয়েছিল, এবং আমাদের আরেকটা জিনিস দেখেছিলেন যে অনেক ফরেন ইনভেস্টর এখানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা হয়েছিল, সেখানে ওই যে টেনারটা এক্সটেন্ড করে দেওয়ার কারণে অনেকে এইখানে ওইভাবে যে এইটা কিন্তু আমাদের একটা নেগেটিভ ইন্ডিকেশন দিয়েছে বা টু দি ফরেন ইনভেস্টার্স। এবং আরো কিছু জিনিস যেটা ধরেন আমাদের এখন যেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটা আনস্টেবল সিচুয়েশন, যেটা এনপিএল এর রেট অনেক বেড়ে গিয়েছিল, এবং আমাদের যে ধরেন প্রাইভেট কোম্পানিজ গুলি যেভাবে ধরেন ইনিশিয়েটিভ নিয়ে তাদের যে ইন্টারনাল যে আদার ইনফরমেশন যেগুলি রেগুলার বেসিস আপডেটেড এবং ট্রান্সপারেন্সি যে মেনটেন করা, সেই জায়গায়ও একটা ঘাটতি ছিল, যার কারণে আমাদের এই যে ফরেন ইনভেস্টরদের এই কনফিডেন্সের জায়গাটায় একটু ঘাটতি ছিল। এবং এইটাকে আপনি যদি কম্পেয়ার করেন, যেমন পাকিস্তানে 2008-এ এরকম ফ্লোর প্রাইস ইন্ট্রোডিউস করা হয়েছিল, এবং পরে যেটা করা হয়েছিল ফ্লোর প্রাইস আপনার রিমুভ করা হয়েছিল, কিন্তু রিমুভ করা হলেও এইটা ওই তাদের যে কনফিডেন্সটা গেইন করা সেটা পাকিস্তান আলটিমেটলি পরে কিন্তু ফেল করেছে। তো সেই জন্য এখানে যে মেইন ডায়লেমা সেটা হলো টু দি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, একদিকে হলো যে টু লুক আফটার দি ইন্টারেস্ট অফ দি ইনভেস্টর, যারা ছোট ইনভেস্টর, ক্ষুদ্র ইনভেস্টর, যাদের মার্জিন নিয়ে তারা বিজনেস করছে। আরেকটা দিক হলো যে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড সেইটা কোথায় কিভাবে যাবে। তো লং টার্মের যদি চিন্তা করে তাহলে সেই দিক চিন্তা করেই অ্যাকচুয়ালি এই ফ্লোর প্রাইসের যেটা নতুন। ধন্যবাদ ব্যারিস্টার এম মাসুম। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরই, আমাদের সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ ইনফি বিজনেসে। দর্শক, বিরতির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক, ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এ এম মাসুম। ব্যারিস্টার এ এম মাসুম, আমরা দেখতে পাচ্ছি টানা কয়েকদিন ধরে টানা সূচকের পতন আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আসলে পরিত্রাণের উপায় কি? আমি যদি একটু জানতে চাই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তাদের আসলে ভূমিকাটা এই মুহূর্তে কেমন হওয়া উচিত? আসলে জানেন, আমাদের মার্কেটের বিগেস্ট প্রবলেম হলো যেটা আমরা বলি যেটা স্ট্রাকচারাল প্রবলেম, এবং এটা কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে এবং এটা সবাই আমরা মোরলেস জানি। এখানে আপনি দেখবেন যে 90% বা 85 to 90% হলো আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী, রিটেল, যারা ডে টু ডে বেসিস ট্রেড করে, বাট ইনস্টিটিউশনাল ইনভেস্টর সেইভাবে করছে না। বাট পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু আপনি দেখবেন কমপ্লিটলি রিভার্স চিত্র, অ্যারাউন্ড 80 to 90% যারা হয় ইনস্টিটিউশনাল ইনভেস্টর। এখানে আপনি দেখবেন আমাদের যেটা ব্যাংক ইনস্টিটিউশন বলতে আমরা এখন যেটা বুঝি মেইনলি, আপনি যদি ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং যদি ইন্স্যুরেন্স, যেমন আমাদের 2010-এর যদি আপনি এক্সাম্পলটা নেন, তখন দেখবেন যে একটা ব্যাংকের লায়াবিলিটি অ্যারাউন্ড 10%, 20%, 30% পর্যন্ত এক্সপোজার ছিল, যেটা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট। এবং সেইটা ওই যে 2010-এর যে ক্র্যাশটা হয়েছিল, সেটা হঠাৎ সাডেনলি বাংলাদেশ ব্যাংক নভেম্বরে আপনার একটা সার্কুলার দিয়েছিল যে বাই 1 মান্থের মধ্যে পুরো আপনাদের ট্রানজাকশন কমিয়ে নিয়ে আসার জন্য, এবং সেই জন্যই পরে এটা ক্র্যাশ হয়েছিল। বাট যেখানে আমাদের দেখতে হবে সেটা হলো আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991, সেখানে সেকশন 26 ক, যেটা 2013-এ ইনসার্ট করা হয়, এবং সেখানে বলে দিয়েছে যে আপনার ব্যাংকের স্পেশালি যে আপনার যে থাকবে পেইড আপ ক্যাপিটাল অ্যান্ড আপনার যে রিটেইনড আর্নিংস, সেটা 25% মার্কেটে এক্সপোজার থাকতে হবে। সেই লায়াবিলিটি 10% তো হিউজ অ্যামাউন্ট, বাট পেইড আপ ক্যাপিটাল যদি ধরেন 500 কোটি হয়, তাহলে আপনার 25% মাই মিন 100 কোটি টাকা অ্যারাউন্ড, তাও এত কম। কিন্তু সেখানেও আপনি যদি শোনেন 2016 পর্যন্ত অ্যারাউন্ড আপনার 20%-এর মতো ছিল তাদের পেইড আপ মানে ইনভেস্টমেন্ট, বাট এখন 14-13%-এরও নিচে চলে আসছে অন এন অ্যাভারেজ ব্যাংকগুলির
ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট, যেটা আইনের বাধ্যবাধকতা আছে যে 25% পর্যন্ত তারা ইনভেস্ট করতে পারে। তাহলে এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো যে এই জায়গাটায় কমিশনকে এবং বাংলাদেশ ব্যাংকে একটা স্ট্রং ভূমিকা নিতে হবে, যে এই যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর তাদেরকে মার্কেটমুখী করতে হবে, ক্যাপিটাল মার্কেট ওরিয়েন্টেড, তারা শুধু মানি মার্কেট ওরিয়েন্টেড হলেই হবে না। এবং আরেকটা জিনিস আপনি জানেন যে 200 কোটি টাকা করে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার ছিল প্রত্যেকটা ব্যাংকের, সেটা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করার কথা ছিল রেপোর মাধ্যমে। সেইটাও কিন্তু সকল ব্যাংক কিন্তু অ্যাভেল করে না। সেই জায়গায় ওই যেটা করতে হবে, বাংলাদেশ ব্যাংকে রেগুলার মনিটর করে সেই ইনভেস্টমেন্টটাও সেখানে করতে হবে। তার মানে হলো আমাদের যারা লিজিং এবং ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড দি ব্যাংকিং ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশনদেরকে আমাদের ইন্সপায়ার করতে হবে যে তাদেরকে ক্যাপিটাল মার্কেটে এক্সপোজার বেশি থাকতে হবে। তাহলে এই যে আজকের যে ক্রাইসিসটা আপনি দেখছেন, এই যে প্যানিক সেলিং, এই প্যানিক সেলিং গুলি হতো না, কারণ হিস্ট্রি এর আগেও এক্সপিরিয়েন্স করেছে এরকম মহামারী। আর তার মানে হলো আপনাকে চিন্তা করতে হবে এই যে সেল, এই স্টেজে কখন আপনি সেল করবেন না, বরঞ্চ আপনি কিনবেন এই স্টেজে। এবং যদি আপনি ইনস্টিটিউশনাল ইনভেস্টর হতেন তাহলে কিন্তু আপনি এখন বিক্রি করতেন না, বিক্রির চাইতে কিন্তু আপনি এখন কিনতেন। এবং সেই জন্যই কিন্তু আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এই অবস্থাতেও দেখতে পাচ্ছি যে টোটাল টার্নওভার কিন্তু 500 কোটি টাকার আশেপাশে এখনো পর্যন্ত। হ্যাঁ, কিন্তু 500 কোটি টাকা, কিন্তু আমাদের যদি নেট ক্যাপ অন এন এভারেজ আমি ধরি 4 লাখ কোটি টাকা, আমাদের ট্রেড হওয়া উচিত স্ট্যান্ডার্ডে 1%, তাহলে এটা 4000 থেকে 4500 কোটি টাকা আমাদের ট্রেড হওয়া উচিত। আনফরচুনেটলি যে জিনিসটা আমরা হয়তোবা যেভাবে অ্যাডভান্স হচ্ছে, ইনশাআল্লাহ সামনে হয়তো আরো অনেক পপুলেশনের 1% আসলে আমাদের মার্কেটে অ্যাক্টিভ, আসলে এই সংখ্যাটাকে আসলে কিভাবে বাড়ানো যায়? এইটা আরেকটা যেটা হলো, ধরেন আপনি যদি টোটাল আমাদের বিও অ্যাকাউন্ট ধরেন, এটা হয়তো পপুলেশনের 2% হবে, বাট যারা অ্যাক্টিভ রেগুলার বেসিস ট্রেড এরিয়ে সেটা হয়তো 1%-এরও নিচে। কিন্তু যেই 1%-এরও নিচে, এটাকে আপনাকে ডেভেলপ করতে হলে এই সম্পৃক্ত করতে হবে সকল যারা জনগোষ্ঠী আমাদের, এবং সেইটা করতে হলে আপনাকে যেটা এখনো কিন্তু আমরা যদি ধরেন 1996 এর ক্র্যাশের পরে এই 98 এর অটোমেশন নেওয়া হয়েছিল, আজকে 22 ইয়ার্স হয়ে যাচ্ছে, এই রিসেন্ট কমিশন এসে যেটা খুব তড়িৎ গতিতে নিচ্ছে যে অটোমেশনের ইয়ে, বাট এই পর্যন্ত শুধু ট্রেড আর সার্ভেলেন্স ছাড়া আমাদের কিন্তু ওই ফুল সিস্টেমটাকে অটোমেশনটা কিন্তু হয়নি। যদিও নতুন কমিশন ইমিডিয়েটলি সেটা হাতে নিয়েছে, এবং এটা হয়তো আমরা ভেরি সুন আমরা দেখতে পারবো যে এই অটোমেশন এবং ডিফারেন্ট প্রোডাক্ট এখানে শেপ অফ করা। যেমন ধরেন আমাদের এখন অনলি আপনি দেখছেন যে এখানে ইকুইটি আছে, কিন্তু এই যে রিসেন্ট কমিশন যেটা নিয়েছে আমাদের এখানে বন্ড এবং ডেরিভেটিভ, এবং অনেকগুলি ব্যাংক কিন্তু অলরেডি আপনি দেখেছেন যে বন্ডের তারা পারমিশন পেয়েও গিয়েছে। তাহলে এই কাজগুলি হলে তখন হয়তোবা আমরা এইভাবে আমাদের টোটাল জনগোষ্ঠীকে এই ট্রেন্ডের মধ্যে আনাটা সম্ভব হবে, এবং তখন মার্কেট কিন্তু অনেক বড় হবে যখন আপনার কমপ্লিট অটোমাইজেশন হয়ে যাবে। আপনি যদি চায়নার সাথে কম্পেয়ার করে নিবেন, আপনি দেখেন তাদের 100% হলো অটোমেশন। আমাদের এখনো আপনি অর্ডার দিতে হলো ওভার দি ফোন, আর না হলে আপনি কি বলে ইয়ে দিয়ে স্লিপ দিয়ে আপনি অর্ডার দেন বাই সেলের, কিন্তু সেইটা তো হতে পারে না। দেশ এখন, পৃথিবী এখন অ্যাডভান্স হয়েছে, আপনাকে 100% অটোমেশনে যেতে হবে। টোটাল আপনার যে রিপোর্ট যে কোনো যেন ইনভেস্টর তারা দেখতে পারে, আপনার কোয়ার্টারলি, হাফ ইয়ারলি যে কোনো রিপোর্ট উইল বি ইন সিস্টেম। তো সেইভাবে ডাটাবেসটাকে সেট আপ করতে হবে, যেটা এসএসসি অলরেডি হাতে নিয়েছে যে কাজ। আমরা সেটাই প্রত্যাশা করছি। আমরা আসলে ক্রান্তিকাল কাটিয়ে উঠে আসলে একটা ভালো পুঁজিবাজার দেখবো, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে দর্শক, এতক্ষণ কথা বলছিলাম পুঁজিবাজারের সার্বিক অবস্থা নিয়ে কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার AM মাসুম। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি, 2টা 35 মিনিট আবার ফিরে আসবো 21 বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।